নমস্কার, আমি বিশ্বজিৎ কর্মকার। আজ 15ই আগস্ট অর্থাৎ 78তম স্বাধীনতা দিবস। 77 বছর কেটে গিয়েছে, আমাদের দেশ স্বাধীন হয়ে গিয়েছে। অর্থাৎ 1947 সালের আগে শাসন করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ব্রিটিশরা আমাদের দেশে শাসন চালাতো। 200 বছর পর আমাদের দেশ স্বাধীন হয়েছে, অর্থাৎ 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয় এবং ভারত গণতন্ত্র দেশ হিসাবে ঘোষণা করা হয়। অর্থাৎ জনগণ যাকে চাইবে তারাই সরকার করবে, মানে যে পার্টিকে চাইবে তারাই সরকার গঠন করবে। আর 5 বছরের জন্য শাসনভার তাদের কাছে থাকবে। আবার 5 বছর পর ভোট হবে এবং জনগণ আবার যাকে চাইবে তাকেই আবার সরকারে আনবে। এটাই কিন্তু আমাদের দেশের নিয়ম। এখানে একটা কথা বলে রাখি, আমাদের দেশে শাসন করার জন্য একটা সংবিধান তৈরি করা হয়, যেটা 1950 সালে কার্যকর করা হয়। এখন দেশ স্বাধীন হওয়ার 77 বছর পার করে কিন্তু আমরা চলে এসেছি। আর বর্তমানে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এখন ভারত কি সংবিধান অনুযায়ী চলছে, আপনি কিন্তু এক কথায় উত্তর দেবেন না। কেননা বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি প্রত্যেকটা সাধারণ মানুষ খুব ভালো করে জানে এবং বুঝতে পারছে। স্বাধীন ভারতে সাধারণ মানুষের অবস্থা কী। ইতিহাস এটা বলে, দেশ স্বাধীন হওয়ার আগে অর্থাৎ ইংরেজরা যে 200 বছর শাসন করেছিল, ভারতীয়দের উপরে কিন্তু প্রচুর অত্যাচার করা হতো। কঠোরভাবে অত্যাচার কিন্তু চালাতো ব্রিটিশ সরকার ভারতীয়দের ওপর। এবং একসময় ভারতীয়রা বুঝতে পারে এবং প্রোটেস্ট করা শুরু করে আর ইংরেজদের দেশ ছাড়া করে। এবার আসি দেশ স্বাধীন হওয়ার 77 বছর পর আজকের ভারতে। বর্তমানে সাধারণ মানুষের অবস্থা কিন্তু খুবই খারাপ। সাধারণ মানুষ বলতে আমি এই মানুষগুলোর কথা উল্লেখ করছি যাদের মান্থলি ইনকাম 12 থেকে 15 হাজার টাকার মধ্যে। এদের অবস্থা সত্যি কথা বলতে গেলে এখন খুবই করুণ। 12 থেকে 15 হাজার টাকা ইনকাম করে সংসার চালানো যেন একটা দায়ভার হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাজারে। সমাজের সাথে যেন কি কঠিন পরিস্থিতির লড়াই করতে হচ্ছে প্রত্যেকটি মানুষের, তা সাধারণ মানুষ খুব ভালো করেই কিন্তু বুঝতে পারছে। সরকারের মুখে কিন্তু একটা কথা যে সাধারণ মানুষের জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা তো দেওয়া হচ্ছে, সবই তো পাচ্ছে তারা। আমরা যখন সবই পাচ্ছি, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার এই অবস্থা কেন? কেউ সিটি স্ক্যান করাতে এসেছেন সুদূর বিহার থেকে, কেউ দক্ষিণ 24 পরগনা ক্যানিং থেকে, কিন্তু নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে এসে তাদের কপালে জুটেছে শুধুই হয়রানি আর ভোগান্তি। কারণ মঙ্গলবার দুপুর থেকেই সরকারি হাসপাতালে সিটি স্ক্যান বন্ধ। আমরা আজকে ছুটি দিয়েছে। আমরা সকালবেলা দেখছি যখন কোনো চিকিৎসা হচ্ছে না বলে আমরা পেশেন্টের ছুটি চাইছিলাম, তারপরে ওনারাই ছুটি দিয়ে দিয়েছে। এই যে জন্ডিস, লিভার থেকে জন্ডিস আছে, অপারেশন করতে হবে, তো কিছুই করে না, ডাক্তারও ঢুকছে না, দেখছে না, ওষুধ পানিও লেখা দেয় না, কিছুই করে না, হয়তো বেডে पड़े আছে। वो लोग इधर मतलब ये होने की वजह से जब तक ये सोल्यूशन नहीं मिल रहा है इन लोगों को, तब तक वो देख नहीं रहे। तो क्या क्या दिक्कत हो रहा है हम लोग को दिक्कत हो रहा है। एक्चुअली हम लोग पैसा खर्चा करके आए, किसी भी तरह मैनेज करके आए, अभी आके देख रहे ये मतलब कंडीशन हुआ है इधर। আমার দাদা ভর্তি রয়েছে সোমবার, আগের সোমবার থেকে ভর্তি, বৃহস্পতিবার থেকে। স্বাধীন ভারতে শিক্ষা ব্যবস্থা এই, আবার আমাদের শিক্ষামন্ত্রীও জেলে। আমরা উত্তর কলকাতার হাতিবাগানের এমন একটা ক্লাসরুমে যেখানে হাপিত্যেশ করে পড়ুয়াদের জন্য বসে আছেন শিক্ষক, কিন্তু বাস্তবে একজনও পড়ুয়া নেই। খাঁকা করছে স্কুল, দেওয়াল জুড়ে মনীষীদের ছবি, রয়েছে মিড ডে মিলের রিপোর্ট বোর্ড, এমনকি সরকারি বিজ্ঞাপনও, কিন্তু নেই কোনো পড়ুয়া। পোস্টারিং করেছি, হ্যান্ডবিল দিয়েছি, দিয়ে আশেপাশে সব জায়গায় ঘুরেছি, তাতেও কোনো ছাত্রছাত্রী আসেনি। অদূরের হেমন্ত বসু জিএস এফপি স্কুলে একেবারে অন্য ছবি, পড়ুয়া আছে, দিদিমণিরাও হাজির নিয়ম মতো, কিন্তু সমস্যা অন্যরকম। আমরা কলকাতারই হেমন্ত বসু সরকারি স্পন্সর্ড স্কুলে, যেখানে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 5টা ক্লাসই হচ্ছে একটি ঘরেই। একটা ক্লাসের আওয়াজ যায় আর একটা পাশের ক্লাসে, কিন্তু আমরা চেষ্টা করি, কিন্তু এখানে যদি পার্টিশন দিই তাহলে তো ঘরটা অনেকটা কনজাক্টেড হয়ে যাবে না। এ তো গেল কলকাতার ছবি। জেলার ছবিটা কিরকম? উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়, 122 জন ছাত্র, শিক্ষক একজন, কিভাবে একা হাতে চালান গোটা স্কুল? প্রি প্রাইমারি 1, 2, 3, 4 5টা ক্লাস নিতে হচ্ছে। আমাকে
প্যারেন্ট টিচার মিটিং করতে হচ্ছে, আমাকেই কোশ্চেন তৈরি করতে হচ্ছে, আমাকে পরীক্ষা নিতে হচ্ছে। হাল আমলে সংগতি থাকলে শিশু পড়ুয়াদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়তে পাঠানোটা রেওয়াজে পরিণত করে ফেলেছেন অভিভাবকদের একাংশ। শিক্ষামহলের একাংশের বক্তব্য, এর মূলে যতটা না ইংরেজি প্রীতি, তার চেয়ে ঢের বেশি প্রাথমিক শিক্ষার প্রতি অনাস্থা, অথচ ভিতটাই শক্ত হওয়া উচিত। আইন ব্যবস্থার যা অবস্থা, প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকটা দেশের মানুষ ভালো করেই দেখছে। পুলিশের তাড়াতাড়ি নিয়ন্ত্রণ হারিয়েছিল একটি সিমেন্ট বোঝাই ট্রাক। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের মাঠকল এলাকায় পিষে দেয় 4টি শিশুকে। ঘটনাস্থলেই মারা যায় 3 শিশু। পরে হাসপাতালে মৃত্যু হয় আরেক শিশু। মর্মান্তিক এই ঘটনার পরেও যে চরিত্র বদলায়নি পুলিশের, রাতের কলকাতা ঘুরে উঠে এসেছে তারই প্রমাণ। অবাধে চলছে পুলিশের তোলাবাজি। রাত 1:35, ঘটনাস্থল ডানলপ ব্রিজ। রাত 3:10, ঘটনাস্থল মাঝেরহাট ব্রিজ। রাত 3:30, ঘটনাস্থল ফটিকপুর বন্দর এলাকা। রাত 3:45, ঘটনাস্থল ওয়েস্টিজ রোড। বাইক তোলাবাজি তদন্ত। উপায় না দেখে মুখ নিচু করে দৌড় শুরু করলেন তিনি। পিছনে সাংবাদিক। ক্যামেরায় সমীর বিশ্বাসের সঙ্গে ঋত্বিক মণ্ডল, 24 ঘন্টা। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, আমাদের দেশে সংবিধানে যে মৌলিক অধিকার কথা বলা হয়েছে, যেটা আমেরিকার থেকে কপি করে নেওয়া, আমাদের দেশের প্রত্যেকটি নাগরিক কি সেম মৌলিক অধিকার পায়? আমাদের স্বাধীন ভারতে সংবিধান যেন এক কোণে ফেলে রাখা হয়েছে। আর যে সরকার ক্ষমতায় আসে তারা নিজের ইচ্ছা মতন শাসন করে, যেন দেশে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, কোনো সংবিধান বলে কোনো জিনিসই নেই। বড় বড় বীর মহাপুরুষরা এত ত্যাগের পর আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আর আমরা কি স্বাধীনতা ভোগ করছি? আমরা কিসের স্বাধীন? আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলতে চাই। কিছুদিন আগে দেখছিলেন যে হকার উচ্ছেদ নিয়ে খুব গন্ডগোল চলছিল। এরও আগে, মানে বছর দেড়েক দুয়েক আগে, রেলে হকার উচ্ছেদ নিয়ে খুব আন্দোলন হয়। আপনি শিয়ালদা স্টেশনে গিয়ে দেখবেন অনেক দোকানদার, ছোটোখাটো দোকান ছিল, তাদেরকে তুলে দেওয়া হয় এবং সেখানে বিভিন্ন ধরনের কোম্পানি, যেমন হলদিরাম, প্রভুজি, শিয়ালদা স্টেশনে গেলে দেখতে পাবেন বড় রেস্টুরেন্ট করে বসেছে। এই যে ছোট ছোট খুদে ব্যবসাদারদের তুলে দিয়ে, বলো তো, দোতলার উপরে কাঁচ দিয়ে ঘেরা এত সুন্দর খাওয়ার জায়গাটা কোথায়? প্রভুজির এত বড় আউটলেটটা কিন্তু একদম শিয়ালদা স্টেশনের ভেতরেই, শিয়ালদা সাউথ ডিভিশনের প্ল্যাটফর্মের একদম পাশেই এই রেস্টুরেন্টটা। শিয়ালদা রেল স্টেশনের মধ্যে যে এত সুন্দর একটা খাবার জায়গা আছে সেটা কিন্তু আগে কখনো খেয়ালই করিনি। মেনু কার্ডে কম দামে প্রচুর ভ্যারাইটি। প্রথমেই অর্ডার করে ফেললাম গরম গরম পনির পকোড়া, খুবই মুচমুচে বেসনে ভাজা, দারুণ খেতে। শেষ হতে না হতেই চলে এলো বিশাল বড় এক দোসা। আসলে এক্সাইটেড হয়ে অনেক কিছু অর্ডার করে ফেলেছি। দোসাটাও খেতে যথেষ্ট ভালো, আর দোসা খেতে খেতেই চলে এলো বিশাল বড় বড় ছোলে ভাটুরে। ভাটুরেগুলো তো দেখাই যাচ্ছে খুব ফুলকো, খেতেও কিন্তু বেশ নরম, আর ছোলেও খুব টেস্টি। বেশি রিচ খেতে নয় কোনোটাই, হালকার উপরে খুব সুন্দর টেস্ট ছোলের। তবে ছোলের পরিমাণে কিন্তু একটা স্ক্যাম আছে। বাইরে থেকে চামচটা যতটা ডিপ, ভেতরে কিন্তু চামচটা অর্ধেক গিয়েই শেষ হয়ে যাচ্ছে। পরিমাণ কমানোর ইউনিক কারসাজি। এত কিছু শেষ করতে অনেক সময় লেগে গেল, ট্রেনের টাইমও হয়ে গেছিল, তাই এবার দৌড়ালাম ট্রেন ধরতে। শিয়ালদা এসে হাতে সময় থাকলে কিন্তু এবার এখানেই খাবো। এই যে ছোট ছোট খুদে ব্যবসাদারদের তুলে দিয়ে বড় বড় কোম্পানিকে আনা, এটা কেমন ধরনের বিচার আমার মাথায় আসে না। 2 নম্বর কথা, এই ছোট ছোট খুদে ব্যবসাদাররা এখন কোথায় যাবে? দিন দিন যেন যারা গরিব, অল্প পড়াশুনো জানে, তাদের জন্য যেন কাজের জায়গাগুলো, বিভিন্ন স্থানগুলো যেন ব্লক হয়ে যাচ্ছে। সরকার কিন্তু কোনো বিকল্প রাস্তাও বেছে দিচ্ছে না। আপনারা যদি সমস্ত দিকগুলো একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, তাহলে বুঝতে পারবেন আমাদের দেশে
সাধারণ মানুষ অর্থাৎ গরিব যারা আছে তাদের অবস্থা দিন দিন খুবই খারাপের দিকে যাচ্ছে। দেশে এই অবস্থার পরেও কিন্তু আমাদের হেসে বলতে হয় আমরা স্বাধীন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, ভিডিওটা আর বড় করব না। আজ 15ই আগস্ট, আজ সমস্ত ভারতবাসীর কাছে একটা গর্বের দিন। সবাইকে বলবো সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আর আজকের দিনে আপনি কতটা স্বাধীন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। যারা মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছে তাদের শ্রদ্ধা জানাই ও প্রণাম জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম।